আরিয়ান, তুই এতদিন কথা বলতে জেনেও কেন আমাদের সাথে কথা বললি না? জানিস তোর মুখ থেকে একটা শব্দ শোনার জন্য আমরা কতটা ব্যাকুল হয়ে অপেক্ষা করেছিলাম। হঠাৎ রেহান অভিমানী কণ্ঠে বলল, হ্যাঁ, আর আমারও কত কষ্ট পেয়েছে জানিস? হ্যাঁ, আর আমরাও কত কষ্ট পেয়েছি জানিস? 6টা মাস অপেক্ষা করেছি তোর অসুস্থ হয়ে ওঠার। 6টা মাস অপেক্ষা করেছি তোর সুস্থ হয়ে ওঠার। কবে তুই আমাদেরকে চিনতে পেরে বুকে জড়িয়ে নিবি আর আমাদের সাথে আবারও সেই পুরনো আরিয়ান হয়ে যাবি? শান্ত আবেগী কণ্ঠে বলল, আর জানো, এতদিন পর আজকে তুমি আমাদের সাথে মন খুলে কথা বলছো। এটা যে আমাদের কত ভালো লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। শ্রাবণী খুশি হয়ে বলল। একে একে বাকি বন্ধুরাও এসব কথা বলে চলল। আরিয়ান শুধু সব শুনেই যাচ্ছে আর মুস্কি হাসছে। তারপর শান্ত কণ্ঠে বলল, আরে আরে রিল্যাক্স, এত ইমোশনাল আর সেন্টি হলে আমি তো আবার কোমায় চলে যাব। এবার কোমায় চলে গেলে তোকে লাথি মেরে কোমা থেকে উঠাবো শালা। নিচে আরামে ঘুমিয়ে থেকে আমাদের কষ্ট দিবি, তাই না? মাহিম অস্থির হয়ে বলে উঠল। আরিয়ান তার পিঠে কিল মেরে বলল, আচ্ছা উঠাস, এখন দয়া করে শান্ত হ। এভাবে উত্তেজিত হলে তোদের প্রত্যেকটা তো বিপি হাই হয়ে যাবে। হঠাৎ শাকিল বলে উঠল, দেখ মামা, শান্ত আর রেহানের সেটিং হয়ে গেছে, কিন্তু বিয়ে কবে করবে সেটা জানি না। আর নিজেরও কোনো ঠিক নেই কবে বিয়ে করি। এবার সবার আগে তোর বিয়েটা কবে খাবো সেটা বল। উপস্থিত সকলে একটু বিষম খেয়ে গেল যেন। এদের এমন সময়ে এমন একটা কথা কেউ প্রত্যাশা করে না বোধহয়। আরিয়ান আর রিদিতা লজ্জা পেল, বাকিরা মুখ চেপে টিপটিপে হাসছে। তুই বললে আমরা এখনই পাত্রে দেখা শুরু করতে পারি। শাকিল আরিয়ানকে উদ্দেশ্য করে হাসতে হাসতে বলল। এদিকে শ্রাবণী টিপ্পনি কেটে বলল, ঘরে এত সুন্দর একজন থাকতে তুই বাহিরে আর কার সাথে কথা বলছিস রে গাধা? শাকিল শ্রাবণীর কথা বুঝতে না পারলে শান্ত তার মাথায় থাপ্পড় মেরে বলে উঠল, তুই এখনো কিচ্ছু বুঝিসনি গাধা। তখন শুরুর দিকে আমি হৃদিতাকে উদ্দেশ্য করে কি কথা বলেছিলাম তার মানেও বুঝতে পারিসনি? শাকিল প্রথমে মাথা চুলকাতে থাকলেও পরবর্তীতে যখন শান্তর ইশারায় সবটা বুঝতে পারল তখন সে থেকে মুখ টিপে টিপে হাসতে লাগলো। এদিকে হৃদিতের অস্বস্তিতে আর লজ্জায় কুঁকড়ে যাচ্ছে। ঈশিতার অস্তিত্ব কারণ খুঁজতে পেরে কিছুটা রাগান্বিত কণ্ঠে বলল, চুপ কর তোরা। এসব কথা বলে তোরা আমাদের সুইট কিউট গুলুমুলু হবু ভাবিটাকে একদম লজ্জা দিবি না বলে দিলাম। সবাই মুখ গোল করে সুর করে বলে উঠল, ওহ। হঠাৎ তন্ময় বলে উঠল, তুই তো ভারী কৃপণ আরিয়ান। আরিয়ান হবাক কণ্ঠে বলল, আমি আবার কি করলাম? হবু ভাবি আমাদের জন্য এত সুন্দর করে চা আর স্নেক বানিয়ে আনলো, আর তুই সেটার কোনো প্রশংসাই করলি না। এটা হলো? আরিয়ান মুস্কি হেসে হৃদিতার দিকে পূর্ণ দৃষ্টিতে মুগ্ধভাবে তাকিয়ে বলল, জাস্ট অসাধারণ। আরিয়ান কি হৃৎপিণ্ডের চা স্নেক সব প্রশংসা করলো নাকি হৃদিতার রূপের প্রশংসা করলো সেটাকেও বুঝতে পারল না। তার হৃদিতা ঠিকই বুঝতে পারলো আরিয়ান তার রূপ এবং গুণ দুটোরই প্রশংসা করেছে। তাই হৃদিতা খুব সুন্দর একটা হাসি দিল, আর সেই হাসি মন কেড়ে নিল আরিয়ানের। হৃদিতার বাম গালের টোলটা এবং ডান ঠোঁটের নিচের লালচে তিলটা গভীরভাবে পর্যবেক্ষণ করলো সে। মুগ্ধ দৃষ্টিতে এক নতুন মুহূর্ত তাকিয়ে থাকলো সেদিকে। আরিয়ান বিমোহিত কণ্ঠে বলল, আমি এবার আমার হৃদয়কে স্যাক্রিফাইস করে একটি গান গাইব। গানের প্রতিটা লাইন সুরের মাধুর্য, অনুভূতির সাগরে ঢেউ খেলার প্রতিটা শব্দ, অক্ষর, পঙ্ক্তি তাকে উৎসর্গ করে গাইব। বলেই হাতের গিটারটায় পুনরায় টুংটাং আওয়াজ তুলে মুহূর্তেই পানের সাথে সাথে সুদূরের লহরী রচনা করল সে। এরপর উঠে দাঁড়িয়ে হৃদিতার চারপাশে ঘুরে ঘুরে তার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে গান গাইতে লাগলো সে। হৃদিতাও একই দৃষ্টিতে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল আরিয়ানের পানে। হে সোনা, ভাসি প্রেমের সাগরে মোহনায়, কতটা দূর নেই জানা। প্রেম সে তো বাধা মানে না, মানে না। প্রেমের সাগর ভেজা চাদর তোমার মাঝে নাও আমাকে, নিবিড় করে বাজব ভালো, ভীষণ আদর দেব তোমাকে।
আকাশেরই সীমানায় গোধূলির সাজ তোমাকে বলে দিয়ে যায় ঠিকানায়। ও ওই চোখে কি নেশা, কেমন ব্যাকুলতা, অসীম আকুলতা, এই তো ভালোবাসা। ওই চোখে কি নেশা, কেমন ব্যাকুলতা, এই তো ভালোবাসা। প্রেমের সাগর ভেজা চাদর তোমার মাঝে নাও আমাকে, নিবিড় করে বাসবো ভালো, ভীষণ আদর দেব তোমাকে। আরিয়ানের অনন্য অসাধারণ গান এবং সুখের লহমায় বিশুদ্ধ ও বিমোহিত হয়ে খেলে সবাই, বিশেষ করে হৃদিতা যেন আর নিজের মধ্যে নেই। সে হারিয়ে গেছে আরিয়ানের সাথে সম্পূর্ণ অন্য এক জগতে, যেখানে শুধু সে, আরিয়ান আর তাদের অপরিসীম ভালোবাসা বিদ্যমান। পলকহীন বিমুগ্ধ দৃষ্টিতে তীব্র থেকে তীব্রতার হৃদস্পন্দন নিয়ে হৃদিতা আরিয়ানের দিকে তাকিয়ে রয়েছে। আরিয়ান সেদিকে কয়েক পলক তাকিয়ে থেকে মুচকি হেসে হৃদিতার হাতটা শক্ত করে নিজের হাতের মুঠোয় পুষে নিল। গধূলির পরন্ত সূর্যের আলো ছেয়ে গেল হৃদিতা আর আরিয়ানের ওপর। তারা যেন সাক্ষী হয়ে রইল নীরবে নিবৃতে ভালোবেসে যাওয়া দুটি মনের। আরিয়ান আর হৃদিতার এঙ্গেজমেন্টের বিষয়টা নিয়ে মিসেস আনিকা রায়হান অনেক চিন্তিত হয়ে আছেন। কিছুক্ষণ আগে মিসেস শায়লা এবং রেজা চৌধুরী এই বিষয়টা নিয়ে তার কাছ থেকে পরামর্শ চাইলেন। প্রথমে দ্বিমত পোষণ করলেও পরবর্তীতে মিস্টার রায়হান শাহরিয়ার সাথে কথা বলে ঠিক করলেন আপাতত আরিয়ান আর হৃদিতার এঙ্গেজমেন্ট, এবং পরবর্তীতে বিয়ে হলেও হৃদিতাকে তার স্টাডি কমপ্লিট করার জন্য আবার কানাডায় ব্যাক করতে হবে, এমনকি ডাক্তারি ডিগ্রিও নিতে হবে। পরবর্তীতে সে চাইলে বাংলাদেশেও ডাক্তারি জব কন্টিনিউ করতে পারবে। এই কথা মিসেস শায়লা আর রেজা চৌধুরীকে জানিয়ে দিলেন। এই শর্তে রাজি থাকলে তিনি আরিয়ান আর হৃদিতার বিয়েটা মেনে নিতে পারবেন। অনেক ভাবনা চিন্তা করে মিসেস শায়লা আর রেজা চৌধুরীও সম্মতি জানালেন তার সত্ত্বে। তবুও আনিকা রায়হানের টেনশন কমল না। আদনানকে কি করে এই কথাটা বলবেন তিনি? এই কথাটা একটাবার কানে গেলে আদনান যে কি করতে পারে সেটা তার ধারণারও বাইরে। তাও একসময় কোনো না কোনোভাবে সে তো জানতে পারবেই। তখন যদি আরিয়ান আর হৃদিতার মধ্যে কোনো ঝামেলা তৈরি করার চেষ্টা করে, এসব নানা কথা ভেবে ঘরমায় অস্থির পায়চারি করছেন তিনি। এমন সময় তার স্বামী মিস্টার রায়হান শাহরিয়ার রুমে আসলেন। তার স্ত্রীকে এভাবে অস্থিরভাবে পায়চারি করতে দেখে তিনি চিন্তিত ভঙ্গিতে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আনিকা, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? আনিকা রায়হান পায়চারি থামিয়ে অস্থির কণ্ঠে বললেন, আরিয়ান আর হৃদিতার বিষয়টা আদনানকে কি করে বলবো আমি? আমার ছেলেটা তো একেবারে পাগল হয়ে যাবে। ওর ভেঙে পড়া আর কষ্ট আমি দু চোখে দেখতে পারবো না। আর ও যদি রেগে গিয়ে আরিয়ান আর হৃদিতার কোনো ক্ষতি করার চেষ্টা করে? রায়হান শাহরিয়ার কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমি আমার ছেলেকে চিনি আনিকা, ও যত অ্যারোগেন্ট স্বভাবের হোক না কেন কারো ক্ষতি কখনো চাইতে পারবে না। ও যদি জানতে পারে আরিয়ান আর হৃদিতার এঙ্গেজমেন্ট হয়ে গেছে তাহলে ওদের সম্পর্কে ভাঙার কোনো চেষ্টা করবে না, শিওর আমি। কিন্তু আমার ছেলেটা তো অনেক কষ্ট পাবে। সেই ছোট্টবেলা থেকে ও হৃদিতাকে কত ভালোবাসে তা তুমি আর আমি দুজনেই ভালো করে জানি। তুমিও তো হৃদিতাকে আমাদের পুত্রবধূ বানাবে বলেছিলে। আমিও তো ভেবেছিলাম বড় হয়ে ওকে বউ করে রেখে দেব, কিন্তু এখন কি হলো? আরিয়ান আর হৃদিতা ভালো চাইতে গিয়ে নিজের ছেলেটা না আবার কষ্টের সাগরে ডুবিয়ে ফেলে। দেখো আনিকা, সবসময় সব চাওয়া পূরণ হয় না। ভুলে যেও না, রদিতা ছোট থাকতেই ওর আর আরিয়ানের বিয়ে ওর বাবা রেজা চৌধুরী আর ওর মরুহামা মা আয়শা চৌধুরী ফিক্সড করে রেখেছিলেন। সেখানে আমরা ওর খুব কাছের মানুষ হলেও ওর বাবা মায়ের ইচ্ছেই এখানে প্রাধান্য পাওয়া উচিত। তাছাড়া মনের ওপর কারো জোর চলে না। রদিতা আরিয়ানকে আর আরিয়ান রদিতাকে ভালোবাসে সেটা আমরা সবাই জানি। রদিতাকে আমাদের পুত্রবধূ বানাতে চাইলে ও হয়তো দায়বদ্ধতার খাতিরে আদনানকে বিয়ে করে নিবে। আমাদের হাসি খুশির কথা ভেবে হয়তো সংসারও করবে।
কারণ ছোটবেলা থেকে ওকে আমরা নিজের মেয়ের মতো মানুষ করেছি। কিন্তু মন থেকে যদিও আদনানকে না চায়, ভালো না বাসে, তাহলে কি ও আর আদনান কেউই সুখী হতে পারবে বলো? তখন আমরা ওদের অসুখী থাকতে দেখে নিজেরাও সুখে থাকতে পারবো না। এর চেয়ে এখন মিসেস শাইলা খান আর ডক্টর রেজা চৌধুরী যে সিদ্ধান্তটা নিয়েছে সেটাই বেটার বলে আমি মনে করি। মিসেস আনিকা রায়হান খাটে খপ করে বসে পড়লেন। সব যুক্তি তিনি বুঝতে পারছেন, কিন্তু তার মন যে মানতে পারছে না। শত হোক আদনান তার নিজের ছেলে, তার কষ্ট তিনি দেখবেন কি করে? আমি একটা কথা বলি কি আনিকা, আরিয়ান আর রোদিতার এঙ্গেজমেন্ট হওয়ার পরে আমরা বাংলাদেশে যাই, তখন ওদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে দেখে আদনান হয়তো আর কিছু করবে না। তুমি শুধু সব কিছু ঠিক হওয়া নিয়েই পড়ে আছো, ছেলেটার কথা একবারও ভাবছো না। দেখো আনিকা, সৃষ্টিকর্তা যার জন্য যাকে ঠিক করে রাখেন তার সাথেই তার মিলন হয়। উনি হয়তো আরিয়ান আর রদিতাকে জুটি করে তৈরি করে রেখেছিলেন, আর আদনানের জন্য হয়তো অন্য কাউকে ঠিক করে রেখেছেন। সময় হলে আদনান ওর জন্য তৈরি করা মানুষটিকে অবশ্যই খুঁজে পাবে। আদনান এখন সাময়িক দুঃখ পেলেও পরবর্তীতে দীর্ঘস্থায়ী দুঃখ এড়ানোর জন্য এটাই সঠিক সিদ্ধান্ত। আনিকা, তুমি একটু আমার কথাগুলো বোঝার চেষ্টা করো প্লিজ। মিসেস আনিকা রায়হান ছলছল চোখ জোড়া নিয়ে স্বামীর বুকে মাথা রাখলেন। মিস্টার রায়হান শাহরিয়ারও পরম মমতায় তার মাথায় সান্ত্বনার হাত বুলিয়ে দিতে লাগলেন। মিস্টার রায়হান শাহরিয়ার প্ল্যান করে রেখেছেন এঙ্গেজমেন্ট শেষ হওয়ার কিছুক্ষণ পরেই তারা তিনজন খান ম্যানশনে যাবেন, যাতে করে এঙ্গেজমেন্টের সময় আদনান কোনোরূপ বাধা সৃষ্টি করতে না পারে। যথারীতি তিনি মিসেস শাইলা খানকে সেটা ফোন করে জানিয়েও দিলেন, তবে আদনানের সত্যিটা এড়ানোর জন্য যে তারা দেরি করে যাবেন সেটা তিনি বললেন না। মিসেস শাইলা খান প্রথমে আপত্তি করলেও পরে মিস্টার রায়হান শাহরিয়ারের কথা মেনে নিলেন। সময়টা তখন বর্ষার মাঝামাঝি। একটানা মুষলধারে বৃষ্টি আর মেঘেদের গুড়ুম গুড়ুম আওয়াজে প্রকৃতি জুড়ে এক অদ্ভুত বিষণ্ণতা এবং নিস্তব্ধতা ছড়িয়ে থাকে। রোদ্দুরের ছিটেফোঁটা অবধি নেই, অথচ মেঘলা আকাশ, শীতল বাতাস আর মেঘেদের উড়ে চলা রীতিতার ভীষণ প্রিয়। সে প্রতিদিন বিকেলবেলা ছাদে গিয়ে এই বিষণ্ণ আবহাওয়া উপভোগ করে আসে। মাঝে মাঝে বৃষ্টিতে ভিজে একাকার হয়ে যায়। পরম উল্লাসে ঋণিঝিনি পায়ে বৃষ্টি বিলাস করতে থাকে। রীতিতাকে দূর থেকে একজোড়া তীক্ষ্ণ, মায়াবী এবং ঘোর লাগানো দৃষ্টি অনুসরণ করে, অথচ সেটা রীতিতার অজানা থেকে সবসময়। টানা 4 দিন বৃষ্টি হওয়ার পর আজকে আকাশ জুড়ে সোনালি রোদ্দুর উঠেছে, ঝলমলে উঠেছে প্রকৃতি। একঘেয়ে বৃষ্টির পর এই সোনালি রোদ্দুর যেন বরফের মাঝে এক চিলতে আলোর রেখা। সারাদিন রীতিতা মিসেস শাইলার সাথে কাটিয়ে দিয়েছে। গত 2 দিন হলো আরিয়ান পুনরায় ভার্সিটিতে যাওয়া আরম্ভ করেছে। আবারও পুরনো পড়াশোনার লাইফস্টাইল ফিরে পেয়েছে সে। সেসব নিয়ে ব্যস্ত থাকতে থাকতে বাকিটা সময় রীতিতার পরিবারের সাথেই কাটায় সে। কিন্তু রীতিতার কোনো একটা বিষয়ে মন খারাপ হয়ে যায় বারবার। আরিয়ানের সাথে তার এঙ্গেজমেন্ট এবং বিয়েও যদি হয়ে যায়, তবুও সে নিশ্চিত তাকে আবার কানাডায় যেতে হবে। অন্তত খালামণির কথা শুনে সেটাই বুঝতে পেরেছে। মিসেস শাইলা রেজা চৌধুরীর কথা ফেলে না দিতে পারলেও তার খালামণি স্পষ্ট জানিয়ে দিয়েছে তাকে কানাডায় গিয়ে তার স্টাডি কমপ্লিট করতে হবে। তার মাকে দেওয়া তার খালামণির শেষ কথা। রীতিতাকে তার বাবার মতোই ডাক্তার বানানোর কথা তার খালামণি রীতিতাকে দিয়ে পূরণ করেই ছাড়বে। আবারও তার আরিয়ানের মধ্যে দীর্ঘ দূরত্বের সৃষ্টি হবে। এটা ভাবতেই বুক চিরে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসে রীতিতার। অবশ্য আরিয়ান এসব সম্পর্কে এখনও কিছুই জানে না। এঙ্গেজমেন্ট ও বিয়ের কথা জানতে পারলে সে তো রীতিতাকে জড়িয়ে নিয়ে রীতিমতো খুশি লাফাবে। অবশ্য রীতিতাকে সবাই আরিয়ানকে এ বিষয়ে জানাতে না বলেছে। সে আরিয়ানকে এঙ্গেজমেন্টের দিন সারপ্রাইজ দিতে চায়, কিন্তু আরিয়ান যখন ওর চলে যাওয়ার ব্যাপারে জানবে তখন নিশ্চয়ই ভীষণ কষ্ট পাবে ছেলেটা। তাকে কিছুতেই যেতে দিতে চাইবে না। তার নিজেরও যে ভীষণ কষ্ট হবে। সেও তো এভাবে চলে যেতে পারবে না। রীতিতার নিজেকে নিয়ে কোনো ভয় নেই। সে নিজেকে ভীষণ কষ্ট করে হলেও সামলে নিতে পারবে, কিন্তু আরিয়ান সে কিভাবে নিজেকে সামলাবে? আবারও যদি তার জীবনটা আগের মতো এলোমেলো হয়ে যায়, ভাবতেই বুকের ভেতরটা ধক করে ওঠে রীতিতার। তবে রীতিতার এতটুকু ভরসা আছে, সে আরিয়ানের বউ হয়েই বাংলাদেশ থেকে বিদায় নিতে পারবে। অন্তত তার প্রিয় মানুষটা সারা জীবনের জন্য তার হয়ে যাবে। কেউ তাদের এই বন্ধন ছিন্ন করে আলাদা করতে পারবে না। আর তাছাড়া এই বিচ্ছেদ সাময়িক হবে। এরপরে পুরোটা জীবন তো সে আরিয়ানের হাতে হাত রেখে পথ চলবে। এই আশায় বুকটা ভরে ওঠে তার। কিছু পেতে হলে কিছু ত্যাগ দিতে হয়, এটাই তো দুনিয়ার নিয়ম। এই ত্যাগের মধ্যেই হয়তো দুজনের ভালো নিহিত রয়েছে। পরন্ত বিকেলে রুমে এসে বিছানার দিকে তাকাতেই ভীষণ অবাক হয়ে গেল রীতিতা। পুরো বিছানা জুড়ে নেভি ব্লু রঙের শাড়ির সাথে ম্যাচিং পেটিকোট ও ব্লাউজ, নেভি ব্লু রঙের পাথরের দামি জুয়েলারি, বেলি ফুলের গাছরা এবং অন্যান্য আনুষঙ্গিক প্রসাধনী সাজিয়ে রাখা হয়েছে। রীতিতা অবাক হয়ে সবটা দেখে ভাবতে লাগলো, এসব তার রুমে কি করে এলো? সে তো কখনো শাড়ি কিংবা এমন জুয়েলারি এবং প্রসাধনী ব্যবহার করেনি। তার রুমে এসব কে রেখে গেল?
এসব ভাবতে ভাবতে জিনিসগুলো ধরে একে একে নাড়াচাড়া করতে লাগলো। হঠাৎই শাড়ির ভাঁজ থেকে একটা চিরকুট খুঁজে পেল হৃদিতা। সেখানে গুটি গুটি অক্ষরে স্পষ্ট বাংলায় লেখা, আমার দেয়া আমাকে দ্বিতীয় উপহার এগুলো। বঙ্গললনাকে বঙ্গললনার রূপে সজ্জিত হয়ে দেখার জন্য হৃদয়টা ভীষণ ব্যাকুল হয়ে উঠেছে। জানি তুমি এসবে অভ্যস্ত নও, তাই তোমার কাছে অস্বস্তিদায়ক লাগতে পারে। তবে আমার প্রত্যাশা তুমি আমার উপহারগুলো সাদরে গ্রহণ করে আমার ব্যাকুল হৃদয়ের ইচ্ছাটা পূরণ করবে। তোমাকে নতুন রূপে সজ্জিত হয়ে দেখার অপেক্ষায় রইলাম, আরিয়ান। চিরকুটটা পরে হৃদিতার ঠোঁটের কোণে এক টুকরো মিষ্টি হাসি খেলে গেল। সে শাড়ি এবং জুয়েলারিগুলো উল্টে পাল্টে দেখতে লাগলো। প্রিয় পুরুষের দেওয়া দ্বিতীয় উপহার এগুলো সে গ্রহণ না করে কি করে পারে? খান ম্যানশনের সামনে বাইক নিয়ে প্রায় আধা ঘন্টা যাবৎ দাঁড়িয়ে রয়েছে আরিয়ান। বারবার ঘড়ি দেখে অপেক্ষার প্রহর গুনছে সে। আজ তাকে দেখতে ভীষণ সুদর্শন এবং অন্যরকম লাগছে। নেভি ব্লু রঙের পাঞ্জাবি, পায়জামা এবং সেই সাথে স্পাইক করা সিল্কি চুল, মুখে ট্রিম করা চাপ দাড়ি, হাতে ধূসর রঙের রিস্ট ওয়াচে এক কথা অসম্ভব সুন্দর লাগছে আরিয়ানকে। তার রেডি হতে বড়জোর আধা ঘন্টা লেগেছে। আরও আধা ঘন্টা সে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে। প্রায় 1 ঘন্টা হতে চললো, অথচ হৃদিতার কোনো খবর নেই। এভাবে সময় ফুরাতে ফুরাতে একসময় মৃদু বিরক্তির নিঃশ্বাস ছাড়তেই তার চোখ আটকে গেল খান ম্যানশনের বিশাল আকৃতির সিঁড়ির ধাপগুলোর দিকে। নজর কাড়া সৌন্দর্য নিয়ে নেভি ব্লু রঙের শাড়ি পরিহিত অবস্থায় ধীরগতিতে এগিয়ে আসছে হৃদিতা। তাকে দুপাশ থেকে ধরে নিয়ে আসছে ঈশিতার শ্রাবণী। আরিয়ানের চোখ জোড়া কেবল হৃদিতার দিকেই আটকে আছে। চোখের পলক ফেলতে যেন ভুলে গেছে সে। হার্টবিট এত জোরে বেজে চলেছে যে এখনই হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তার। নেভি ব্লু শাড়ির সাথে কোকড়ানো বাদামি চুলগুলো কোমর অবধি ছেড়ে দেওয়া, পিছন দিকে সম্ভবত বেলি ফুলের গাছডাটা লাগানো। ফর্সার মায়াবী মুখটাতে প্রসাদনের ছোঁয়া পড়ে সেটা দ্বিগুণ উজ্জ্বলতায় চকচক করছে। ডাগর ডাগর মায়াবী চোখগুলোতে কাজলের প্রলেপ পড়ে সেগুলো অত্যন্ত মোহনীয় আকর্ষণীয় হয়ে উঠেছে। ঘন কালো পাপড়ি জোড়া মাস্কারার প্রলেপে দ্বিগুণ সৌন্দর্য নিয়ে ফুটে উঠেছে। বিস্তৃত পাতলা গোলাপি ঠোঁট জোড়া আরক্তিম হয়ে ভেসে উঠেছে। সাথে শাড়ির সাথে ম্যাচিং জুয়েলারি, কানে, গলায় ও হাতে অদ্ভুত সৌন্দর্য আর অহংকার নিয়ে ফুটে রয়েছে। নাকের বাঁ পাশে ডায়মন্ডের ছোট্ট একটা নাকফুল নজর কাড়াভাবে বিদ্যমান। হৃদিতার ঠোঁটের কোণে লেগে থাকা মৃদু হাসি আর তার ধীর গতিতে চলার ধরন দেখে জ্ঞান হারানোর উপক্রম হলো আরিয়ানের। সে কখনো জান্নাতের হুরপরি দেখেনি, তবে তার মনে হচ্ছে জান্নাতের হুরপরির চেয়েও সুন্দরী তার হৃদি, শতগুণ হাজার গুণ সুন্দরী। প্রেমিক পুরুষের অবাধ্য মন আবারও নতুন করে হৃদিতার প্রতি নতুনভাবে প্রেমে পড়ল। মুখের সামনে তুড়ি বাজাতেই আরিয়ানের ঘোর ভাঙল যেন। সে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করতে ঈশিতা পাশ থেকে বলে উঠল, এই নিন আপনার হৃদয়ের রানীকে। ক্যানাডিয়ান ললনা থেকে একদম বঙ্গ ললনা বানিয়ে দিলাম আমরা। আমরা তো চিন্তায় আছি তোমার না আবার হার্ট অ্যাটাক এসে যায়। যদিও সে এমনিতেই অসামান্য সুন্দরী, তবুও এমনভাবে আমরা তোমার হৃদয় হরণে সাজিয়েছি, তাতে তো হার্টবিট তোমার মিস হওয়ারই কথা। আরিয়ান হেসে বলে উঠল, বাহ, তোমরা তো আমাকে একদম মার্ডার করার প্ল্যান করে নেমেছো দেখছি। তার বলতে এখন বলুন আপনার মায়াবতীকে কেমন লাগছে? কতবার ক্র্যাশ খেয়েছেন তার ওপর? আরিয়ান হৃদিতার দিকে নেশাযুক্ত ঘোর লাগানো দৃষ্টি নিক্ষেপ করে মাদকতাময় কণ্ঠে বলে উঠল, অপূর্ব সুন্দরী লাগছে আমার হৃদয় হরণী মায়াবতীকে। কোনো শব্দ, কোনো ভাষায় সেটা বর্ণনা করা সম্ভব নয়। তার উপর বহুবার, হাজারবার, অগণিতবার ক্রাশ খেয়েছি আমি। অদূর ভবিষ্যতে আরও যে কতবার ক্রাশ খাবো সেটা গুণে হিসেব করা যাবে না। আরিয়ানের কথায় লজ্জায় আরক্তিম হলো হৃদিতা। ঠোঁটে খেলে গেল লজ্জার হাসি। অপরদিকে ঈশিতা আর শ্রাবণী মুখ টিপে টিপে হাসতে লাগলো। আরিয়ার কোনো কথা বলার সুযোগ না দিয়ে হৃদিতার হাত ধরে তাকে বাইকের পেছনে উঠিয়ে দিল। পরে নিজেও হেলমেট পরে বাইকের সামনে বসে পড়ল। ঈশিতা আর শ্রাবণী নিজেদের বৃদ্ধাঙ্গ লুচিয়ে তাদেরকে অল দ্য বেস্ট জানালো। আরিয়ান ছোট্ট করে হৃদিতাকে বলল, আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বসো। হৃদিতা প্রথমে সংকোচবোধ করলেও আরিয়ান বাইক স্টার্ট দিতেই সে তার দুহাত দিয়ে পেছন দিক থেকে আরিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। তার কাঁধে নিজের থুতনি ঠেকালো। হৃদিতার গভীর স্পর্শ পেয়ে আরিয়ানের শরীরে এক অন্যরকম শিহরণ বয়ে গেল। পরক্ষণেই এক অদ্ভুত ভালো লাগা আর অজস্র অনুভূতির সারে ডুবে গেল তার দেহ মন। এদিকে বাইক ছুটে চলল তার নিজস্ব গতিতে। কালো রঙের বাইকটা শহরের ব্যস্ত রাস্তা ধরে একটানা ছুটে চলেছে। আশেপাশে অনেক যানবাহন বলে পুরোপুরি স্পিডটা তুলতে পারছে না আরিয়ান। তার আজকে হৃদিতাকে নিয়ে পঙ্খিরাজের মতো ছুটে বেড়াতে ইচ্ছে করছে। হৃদিতা তখনও একইভাবে আরিয়ানকে জড়িয়ে ধরে বসে আছে। কখনো এভাবে কারো পেছনে বাইক ওঠেনি বলে তার বেশ ভয় করছে। বাইকটা হাইওয়েতে আসতেই ফাঁকা রাস্তায় বাইকের স্পিড তুঙ্গে তুলে দিল আরিয়ান। হৃদিতা ভয় পেয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরল আরিয়ানকে। তার পিঠে নিজের মুখ লুকালো। হেসে আরিয়ান বলল,
ভয় নেই দিদি, আমি থাকতে তোমার কোনো ভয় নেই। জাস্ট এভাবেই শক্ত করে জড়িয়ে ধরে রেখো আমায়। রিদিতা ভয়মাখা কণ্ঠে বলল। বাইক আসতে চালাও আরিয়ান, পরে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। আরিয়ান কিছু বলতে নেবে তার আগেই বাইকের লুকিং গ্লাসে চোখ আটকে গেল তার। রিদিতার বাদামি লম্বা চুলগুলো বাতাসের তালে তালে তীব্রভাবে ওড়াউড়ি করছে। চোখে মুখে সেগুলো বারবার পড়ে রিদিতাকে বিরক্ত করছে, অথচ আরিয়ানের বিমুগ্ধ দৃষ্টি সেদিক থেকে সরতেই চাচ্ছে না। ইচ্ছে করছে চুলগুলোকে নিজের হাতে কানের পিঠে গুজে দেওয়ার, কিন্তু সেই অবস্থা আপাতত নেই বলে ইচ্ছেটাকে মাটিচাপা দিতে হলো তার। আবারও ড্রাইভিং করায় মনোযোগী হলো সে। তোমাকে হেলমেট কেন দেয়নি জানো রিদি? কেন? যাতে তোমার ওই উড়ন্ত চুলগুলো নিজ চোখে দেখতে পেয়ে আমি উপভোগ করতে পারি। আর এতে আমি যদি অ্যাক্সিডেন্ট করে আঘাত পাই? আমি থাকতে তোমার এক বিন্দু পরিমাণও ক্ষতি হবে না। এতটা আত্মবিশ্বাস? ভীষণ। তারপর একটু থেমে আরিয়ান আবার বলতে লাগলো। জানো দিদি, তোমার স্পর্শ আর তোমার চুল আমাকে ভীষণ ভাবে বিরক্ত করছে। বারবার নিজের নিয়ন্ত্রণ হারাতে বেঁচে যাচ্ছি আমি। রিদিতা আঁতকে উঠে বলল। কি বলছো এসব? তোমার বাইকের পেছনে যেহেতু বসেছি তাই আমার স্পর্শ তো লাগবেই। তাছাড়া আমার চুল বাতাসের ঝাপটায় এভাবে সামনে চলে আসলে আমি কি করব? তুমি বরং সাবধানে বাইক চালাও, আমার দিকে এভাবে তাকিয়ে থাকতে হবে না। আরিয়ান মৃদু হেসে বলল। ভয় নেই, তুমি থাকতে আমার কোনো ভয় নেই দিদি। রিদিতা হেসে মনে মনে আওড়ালো। পাগল ছেলে। শহরতলি ছাড়িয়ে কিছুটা মুক্ত প্রাকৃতিক অভয়ারণ্যে চলে এলো আরিয়ান ও রিদিতা। আরিয়ান তখন সর্বোচ্চ স্পিডে পুরোদমে বাইক চালিয়ে যাচ্ছে। রিদিতার এখন আর ভয় করছে না। সে আরিয়ানকে জড়িয়ে ধরে মাথা উঁচু করে শীতল ও প্রাকৃতিক বাতাসের তীব্রতা অনুভব করছে। আরিয়ানের গায়ের মিষ্টি সুঘ্রাণের সাথে সাথে বাংলার মনোমুগ্ধকর প্রকৃতি তার হৃদয়ে ছিঁড়ে যাচ্ছে বারংবার। তার আজ গলা ছেড়ে গান গাইতে ইচ্ছে করছে। কিছু কথার পিঠে কথা, তুমি ছুঁয়ে দিলে মুখরতা, হাসি বিনিময় চোখে চোখে, মনে মনে রয়ে ব্যাকুলতা। রিদিতার সাথে গলা মেলালো আরিয়ান। আমায় দেখো এক বিকেলে, কখনো কোনো ব্যথা পেলে, আমায় রেখো প্রিয় প্রহরে, যখনই মন কেমন করে। কোনো এক রূপ কথার জগতে তুমি তো এসেছো আমারই হতে। কোথাও ফুটছে ফুল, কোথাও ঝরছে তারা, কোথাও কিছু নেই তোমার আমার গল্প ছাড়া। কোনো এক রূপ কথার জগতে তুমি তো এসেছো আমারই হতে। কোনো এক রূপ কথার জগতে তুমি চিরসাথী আমার জীবনে এই পথে। তুমি আমার গল্প জোনাকি, তোমারই আশায় থাকি। ফুচকা খেতে গিয়ে চোখ মুখ লাল হয়ে গেছে রিদিতার। ফুচকাতে ঝালের পরিমাণ কিছুটা বেশি হয়ে গেছে। ঝালে উয়া করছে রিদিতা। আরিয়ান ব্যস্ত হয়ে গিয়ে তাকে দ্রুত ঠান্ডা পানি খাওয়ালো। রিদিতা দ্রুত সেটা ঢকঢক করে খেয়ে বলল। এই খাবারে এত ঝাল কেন? আরিয়ান অষ্টম আশ্চর্য দেখার মতো অবাক হয়ে বলল। আমি তো জানতাম মেয়েরা ফুচকার জন্য পাগল, আর ঝাল বেশি হলে তো কথাই নেই। আর সেখানে তুমি এই কথা বলছো? ফুচকা আগে কখনো খাওনি? রিদিতা আরো কয়েক ঢোক পানি খেয়ে নিজেকে স্বাভাবিক করে মাথা নাড়িয়ে বলল। আমি এই প্রথম ফুচকা খেলাম, এটা খুব স্পাইসি। কানাডাতে এই খাবার কখনো খাইনি, আর আমি বেশি ঝাল খেতে পারি না। খাবারে সবসময় কম ঝাল খেতে অভ্যাস আমার। কানাডিয়ান ফুডে মশলা জাতীয় খাবার খুব কম থাকে। আরিয়ান কয়েক পলক রিদিতার দিকে তাকিয়ে বলল। সরি, আমি তোমার এই দিকটা সম্পর্কে খেয়াল রাখতে পারিনি। আমার তোমার সুবিধা অসুবিধা সম্পর্কে জানা উচিত ছিল। শাড়িটা পরতেই নিশ্চয়ই তোমার ভীষণ অস্বস্তি হয়েছে। রিদিতা মিষ্টি হাসি দিয়ে বলল। ইটস ওকে আরিয়ান, এই সামান্য ব্যাপারের জন্য তোমাকে সরি বলতে হবে না। আর শাড়ি পরতে আমার মোটেও অসুবিধা হয়নি। প্রথম পরেছি বলে কিছুটা অস্বস্তি হলেও তোমার মুখের ওই হাসি আর মুগ্ধ দৃষ্টি আমাকে এর চেয়েও 1000 গুণ বেশি কিছু উপহার দিয়েছে। ভালো লাগা, ভালোবাসা, সবকিছু। আরিয়ান ফুচকার বিল পে করে রিদিতার হাত ধরে বাইকে উঠতে উঠতে বলল। আজকে তোমাকে পুরো ঢাকা শহর ঘুরিয়ে দেখাবো। ঢাকার বিখ্যাত সব খাবারগুলো টেস্ট করাবো। কতগুলো বছর পর নিজের মাতৃভূমিতে এসেছো তুমি। মাতৃভূমির রূপ আর গুণ অবলোকন করে দেখতে হবে তো। রিদিতা আরিয়ানের পেছনে বসে তাকে জড়িয়ে ধরতে ধরতে বলল। সেটা তো অবশ্যই, আর সেটা যদি হয় প্রিয় মানুষটির সাথে, তাহলে তো আনন্দ বহুগুণ বেড়ে যাবে।
কালো রঙের বাইকটা আবার ছুটে চলল শহরের বুক চিরে। তাতে দুজন প্রেমী যুগল মুক্ত হয়ে এবং আনন্দ চিত্তে নিজেদের সুখ এবং শান্তির মুহূর্তগুলো পার করছে। রৌদ্রোজ্জ্বল ও গমগমে আকাশটা হঠাৎ যেন গর্জন করে ডেকে উঠল। উষ্ণ বাতাসের বিপরীতে বইতে লাগলো শীতল সমীরণ। আবছা অন্ধকারযুক্ত আকাশে মেঘের গুড়ুম গুড়ুম ডাকও শোনা যাচ্ছে বারংবার। একটা টং দোকানের সামনের বেঞ্চিতে বসে শাড়ি দিয়ে নিজেকে আগাগোড়া ঢেকে নিচ্ছে হৃদিতা। তার বেশ শীত শীত অনুভূত হচ্ছে। আজ সারাটা বিকেল আর পুরোটা সন্ধ্যা পুরন ঢাকার সর্বত্র ঘুরে বেরিয়েছে সে আর আরিয়ান। কাছাকাছি ঐতিহ্যবাহী সকল জায়গাতে আরিয়ান নিয়ে গিয়েছে হৃদিতাকে। এছাড়া ঢাকার আরও কিছু দর্শনীয় স্থানে ঘুরে বেরিয়েছে তারা দুজন মিলে। কোনো দামি রেস্টুরেন্ট অথবা 5 স্টার হোটেলে নয়, বরং নিজের দেশের সংস্কৃতির সাথে জড়িত জায়গাগুলোতে নিজের প্রিয়তমাকে নিয়ে ঘুরছে আরিয়ান। আভিজাত্যময় কৃত্রিম জায়গাগুলোতে সুখ পাওয়া গেলেও মনের তৃপ্তি আর শান্তি পাওয়া যায় না, সেটা বহুকাল থেকেই আরিয়ান আর হৃদিতা উপলব্ধি করে এসেছে। আরিয়ান মাটির পেয়ালায় ধোয়া ওঠা 2 কাপ মালাই চা নিয়ে হৃদিতার সামনে এসে দাঁড়ালো। ডান হাতটা দিয়ে হৃদিতার দিকে একটা পেয়ালা বাড়িয়ে দিতেই হৃদিতা কাপা কাপা হাতে সেটা নিল। সেটা দেখে আরিয়ান তার পাশে বসতে বসতে ভুরু কুচকে বলল, তোমার কি ঠান্ডা লাগছে দিদি? ধোয়া ওঠা চায়ের পেয়ালাতে ফু দিতে দিতে হৃদিতা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আরিয়ান কি করবে বুঝতে না পেরে হঠাৎ চায়ের পেয়ালাটা বেঞ্চির একপাশে রেখে 2 হাতে শক্ত করে হৃদিতাকে নিজের বুকের মাঝে জড়িয়ে নিল। কি করছো কি আরিয়ান? এখানে অনেক মানুষ আছে, সবাই দেখলে কি ভাববে? আরিয়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, যা যা ইচ্ছে ভাবুক, আমি আমার হবু বউকে জড়িয়ে ধরেছি, তাতে কার বাপের কি? হৃদিতা কিছু বলতে নিয়েও ঠোঁট প্রসারিত করে হেসে দিয়ে আরিয়ানের বুকে মৃদু একটা চাপড় দিল। আরিয়ানের দেহের উষ্ণতা আর সুগন্ধির সাথে লেপ্টে থাকা ঘামের গন্ধে হৃদিতা কেমন অদ্ভুত একটা নেশার ঘরে চলে গেল যেন। মাতোয়ারা হয়ে গেল তার দেহ মন। নাসিকার রন্ধ্র দিয়ে এই ঘ্রাণ তার হৃৎপিণ্ড থেকে ফুসফুস অবধি চলে গেল মুহূর্তেই। তার শীতল হয়ে থাকা শরীরটা মুহূর্তেই উষ্ণতায় চনমনিয়ে উঠল। আরিয়ানের বুকে এবং বাহুডোরে আবদ্ধ থেকে হৃদিতা অস্ফুট স্বরে বলে উঠল, রাত হয়ে যাচ্ছে আরিয়ান, আমাদের বাসায় ফিরতে হবে। আরিয়ান কিছুক্ষণ চুপ করে থেকে হৃদিতাকে উঠিয়ে নিয়ে চটপট কণ্ঠে বলল, তাড়াতাড়ি চাটা শেষ করো, চা শেষ করেই বাড়ি ফিরবো আমরা। বলে নিজের পেয়ালাটা হাতে নিতেই হঠাৎ হৃদিতার দিকে চোখ আটকে গেল আরিয়ানের। হৃদিতা সবেমাত্র মাটির পেয়ালায় একটা চুমুক দিয়েছে। কিভাবে যেন আরিয়ান হৃদিতার পেয়ালাটা তার হাত থেকে নিয়ে নিল। তারপর হৃদিতা পেয়ালার যে স্থানটিতে ঠোঁটজোড়া দিয়ে স্পর্শ করেছিল ঠিক সেই স্থানটায় আরিয়ান নিজের ঠোঁটজোড়া স্পর্শ করালো। হৃদিতা কিছুক্ষণ অবাক হয়ে আরিয়ানের দিকে তাকিয়ে থাকলেও পরক্ষণেই লজ্জায় তার শুভ্র গাল দুটো মুহূর্তে লালচে বর্ণ ধারণ করলো। কান দিয়ে গরম ধোঁয়া উঠতে লাগলো যেন। শহরতলি থেকে অনেকটা দূরে গ্রামীণ পরিবেশের মতো একটা এলাকার রিসোর্টে বর্তমানে অবস্থান করছে আরিয়ান ও হৃদিতা। মূলত শহর থেকে আগত ক্লান্ত, জরুরি প্রয়োজনে আগত ব্যস্ত মানুষদের সাময়িক বিশ্রাম অথবা রাতযাপনের জন্য এই রিসোর্ট তৈরি করা হয়েছে। আকাশ জুড়ে ঝুম বৃষ্টি নেমে পড়ছে। কিছুক্ষণ পরপর প্রবলভাবে মেঘেদের হুঙ্কার আর বজ্রপাতের ধ্বনি শোনা যাচ্ছে। গাছপালা ও প্রকৃতি যেন বৃষ্টিস্নাত হয়ে উপভোগ করছে তমস্যাচ্ছন্ন এই বাড়িধারা। রিসোর্টের ডান পাশের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে সবকিছু অবলোকন করে এসবই ভেবে চলেছে আরিয়ান। হৃদিতা বাড়ি ফেরার কথা বলতেই আরিয়ানের হঠাৎ বাড়ি ফেরার কথা মনে পড়েছিল। হৃদিতার সাথে সুখ ও শান্তিময় মুহূর্তগুলো পার করতে করতে বাড়ি ফেরার কথা বেমালুম ভুলে গিয়েছিল সে। তার কিছুক্ষণ পরেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়া থেকে শুরু করে আকাশ বাতাস ভারী করে মুষলধারে ঝুম বৃষ্টি শুরু হলো। এই অবস্থায় কিছুতেই বাইক রাইডিং করে এতদূর পাড়ি দিয়ে বাড়ি ফেরা সম্ভব ছিল না। তাই আশেপাশের স্থানীয় মানুষদের জিজ্ঞাসা করে আশ্রয় হিসেবে এই রিসোর্টটাকে বেছে নিয়েছে আরিয়ান ও হৃদিতা। বৃষ্টির গতিবেগ পর্যবেক্ষণ করে তারা বুঝতে পেরেছিল এই রাতে আর বাড়ি ফেরা সম্ভব হবে না। রিসোর্টের ম্যানেজারের কাছে অবশ্য বাধ্য হয়ে স্বামী স্ত্রী পরিচয় দিতে হয়েছে তাদের, নতুবা রাত্রি যাপনের জন্য কিছুতেই অবিবাহিত দুজন নারী পুরুষকে অনেকটা গ্রামাঞ্চলের মতো এলাকার এই রিসোর্টে থাকতে দেওয়া হতো না। আরিয়ান ও হৃদিতা জানে তাদের দ্বারা কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু অপরিচিত অচেনা মানুষগুলোকে তারা সেটা বিশ্বাস করাতো কি করে। হঠাৎই কাঁধে কোমল কোনো কিছুর স্পর্শ টের পেয়ে হাত দুটো খুলে পেছন ফিরে তাকালো আরিয়ান। মুহূর্তে আদ্যচা যুবতবু হৃদিতাকে চোখে পড়ল তার। বাইক নিয়ে রিসোর্ট পর্যন্ত আসতে আসতে সে আর হৃদিতা অনেকটাই ভিজে গিয়েছে। ম্যানেজারকে বলে তাদের জন্য ওয়ান টাইম ইউজ করার জন্য কাপড়ের ব্যবস্থা করতে বলেছে আরিয়ান, কিন্তু সেটা এখনো এসে পৌঁছায়নি। হঠাৎ হৃদিতার আগমনে মিষ্টি একটা গান মনে পড়ে গেল আরিয়ানের। করেই ক্রমাগত হাঁচির শব্দে সম্বিত ফিরে এলো আরিয়ানের। হৃদিতা 2 হাতে মুখ ধরে ক্রমাগত হাঁচি দিয়ে যাচ্ছে। আরিয়ান দ্রুত হৃদিতার দিকে এগিয়ে এসে ব্যস্ত হয়ে অস্থির কণ্ঠে বলল, আর ইউ ওকে হৃদি?
রিদিতা মাথা নাড়িয়ে সম্মতি জানাতে নেবে তখনই আরও দুটো হাঁচি দিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো সে। সেটা দেখে আরিয়ান আরও উদ্বিগ্ন হয়ে বলল, মায়ের কাছে থেকে শুনেছি তোমার অল্পতেই ঠান্ডা লেগে যায়, জ্বর এসে পড়ে। সেখানে আজকে অনেকক্ষণ ঠান্ডা বাতাসের মধ্যে থেকেছো তুমি, তার উপর আবার বৃষ্টিতে ভিজতে হলো। তোমার জ্বর এসে পড়তে পারে, সবই আমার দোষে হলো। আহত কণ্ঠে আক্ষেপ নিয়ে বলল আরিয়ান। রিদিতা মাছি তাড়ানোর মতো হাত নেড়ে বলল, আরে ওসব কিচ্ছু হবে না, আর হলেও কোনো ব্যাপার না, তুমি আছো তো আমাকে সামলে নেওয়ার জন্য। বাহ, এত বিশ্বাস আমার প্রতি? নিজের থেকেও বেশি। রিদিতার মাদকতাময় নেশালো কণ্ঠ সাথে সম্মোহনীর চাহনিতে আরিয়ান প্রচণ্ড অবাক হয়ে গেল। সেই সাথে নিজের মধ্যে একটা অন্যরকম পরিবর্তন লক্ষ্য করল সে, কিন্তু দ্রুত নিজেকে সামলে নিল। এই পরিবর্তন মোটেও এই পরিস্থিতির জন্য সুবিধাজনক নয়। অনেক কষ্টে নিজের উপচে পড়া অনুভূতিগুলোকে ধামাচাপা দিয়ে স্বাভাবিক হলো সে। দরজার দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলল, ম্যানেজারকে কতবার করে বললাম তাড়াতাড়ি কাপড়গুলো দিয়ে যাওয়ার জন্য, অথচ দেখো এখনো কোনো খবর নেই। তোমার ঠান্ডা লেগে গেলে তো মুশকিল হয়ে যাবে। রিদিতা শান্ত স্বাভাবিক কণ্ঠে বলল, এই বৃষ্টির রাতে গ্রামীণ পরিবেশের মতো একটা জায়গায় কাপড় ম্যানেজ করা মোটেও সহজ কাজ নয়। এসব ব্যাপার বাদ দাও, চলো আজকে দুজনে মিলে বৃষ্টি বিলাস করি। আরিয়ান চোখ বড় বড় করে বলল, পাগল হয়েছো তুমি হৃদি? এমনিতেই হাঁচি দিতে দিতে তোমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আবার কিনা বলছো বৃষ্টিতে ভিজবে। রিদিতা নাছরবান্দা হয়ে বলল, আজকে আমি তোমার কোনো কথা শুনবো না আরিয়ান, আজকে তোমাকে শুধু আমার কথাই শুনতে হবে। রিদিতার পাগলামি ও জোরাজোরিতে এক প্রকার বাধ্য হয়েই আরিয়ানকে তার সাথে বৃষ্টিতে ভিজতে হলো। রিসোর্টের বাইরে বাগানের মতো বেশ বড় একটা ফাঁকা জায়গা আছে। সেই বাগানে বৃষ্টিস্নাত গোলাপ, বেলি, গন্ধরাজ ও হাসনা হেনার একত্রিত মাতোয়ারা গন্ধে বৃষ্টির ছন্দময় পতন যেন দ্বিগুণ সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠেছে। রিদিতা মনের সুখে দু হাতে বৃষ্টির পানি ছড়াতে ছড়াতে উৎফুল্ল চিত্তে বৃষ্টি বিলাস করছে। বৃষ্টির পানি দিয়ে তার নেভি ব্লু রঙের পাতলা জর্জেট শাড়িটা শরীরের সাথে লেপ্টে গিয়েছে, সেই সাথে কোমরের একাংশ উন্মুক্ত হয়ে গিয়েছে। রিদিতার সেসব দিকে খেয়াল না থাকলেও একজোড়া পলকহীন সম্মোহনী মায়াযুক্ত ঘোর লাগানো নেশাক্ত দৃষ্টি তাকে সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে। নিজের মধ্যে চাপা দিয়ে রাখা অজস্র অনুভূতি উত্তেজনার পারাবারে যেন তুমুল জলোচ্ছ্বাসের সূত্রপাত হয়েছে আরিয়ানের হৃদয় ও মন জুড়ে। সে হাজার চেয়েও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। একাকী বৃষ্টিবিলাস করতে থাকা রিদিতাকে সে মুগ্ধ সম্মোহনী নয়নে অনেকবার দেখেছে, কিন্তু রিদিতার সাথে নিজেকে এই অবস্থায় বৃষ্টিবিলাসের পর্যবেক্ষণ করে এক রোমাঞ্চকর অনুভূতির জগতে পৌঁছে গেল সে। তার মন কাঁপিয়ে রিদিতাকে কল্পনা করে বেরিয়ে এলো গানের এক মিষ্টি সুর, তবে মুখে সেটা উচ্চারিত না হয়ে মনে মনে গানটা বাজতে লাগলো তার। ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, হে জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা, ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। চরম উত্তেজনায় অজস্র অনুভূতির আঘাতে একসময় স্থির থাকতে না পেরে রিদিতাকে একটানে নিজের থেকে ঘুরিয়ে তার উন্মুক্ত কোমল ও ফর্সা কোমরের এক অংশে নিজের বলিষ্ঠ হাত স্পর্শ করালো আরিয়ান। সঙ্গে সঙ্গে প্রচণ্ড শিহরণে কেঁপে উঠল রিদিতা। সেই সাথে রিদিতা হুমড়ি খেয়ে আরিয়ানের বুকের মধ্যে পতিত হলো। ধীরে ধীরে মাথা উঁচু করে আরিয়ানের চোখে চোখ রাখতে গিয়ে আবারও কেঁপে উঠল রিদিতা। ওই গভীর সম্মোহনী ও নেশাযুক্ত চোখে চোখ আটকে রাখার সাহস বেশিক্ষণ রইল না রিদিতার। আরিয়ান রিদিতার চিবুক ধরে তার দিকে মুখ করালো। দুজন দুজনের দিকে মুহূর্তের পর মুহূর্ত অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। এ এক নেশাক্ত ভালোবাসাময় উষ্ণতম অনুভূতি। দুজন দুজনের অস্বাভাবিক হৃদস্পন্দন তীব্র বৃষ্টির রিনিচিনি শব্দের মাঝেও স্পষ্টভাবে শুনতে পাচ্ছে। দুজনের মাঝে তীব্র প্রখর অনুভূতিগুলো সূক্ষ্মভাবে নাড়া দিয়ে উঠছে। আরিয়ান রিদিতার মুখের সামনে আসা ভেজা চুলগুলোকে সন্তর্পণে কানের পিঠে গুজে দিল। বৃষ্টির অজস্র ফোঁটায় মুক্তোর মতো জলরাশি গড়িয়ে পড়ছে দুজনের চেহারা এবং শরীর জুড়ে। সেদিকে অনিমেষ তাকিয়ে থেকে থেকে দুজন দুজনকে মুগ্ধতার আদলে নতুন রূপে আবিষ্কার করলো।
তারপরে আরিয়ানের চোখ গেল হৃদিতার ঠোঁটের ডান কোণের নিচে থাকা লালচে তিলটার দিকে। আরিয়ান অতি শান্তভাবে নিজের অধর ছোঁয়ালো সেখানে। মুহূর্তে কেঁপে উঠল হৃদিতা। তার দেহের সাথে সাথে পাতলা গোলাপি ঠোঁট জোড়া থরথর করে কাঁপছিল। সেদিকে চোখ পড়তেই আরো বেসামাল হয়ে উঠল আরিয়ান। সম্মোহনীভাবে নিজের লালচে পুরুষালী ঠোঁট জোড়া হৃদিতার কোমল ও গোলাপি ঠোঁট জোড়ার কাছে নিতেই বিকট শব্দে বজ্রপাত হলো কোথাও। সঙ্গে সঙ্গে সম্বিত ফিরে পেল আরিয়ান। হৃদিতা ভয়ে মুখ লুকালো আরিয়ানের প্রশস্ত বুকে। আরিয়ান দুহাতে তাকে শক্ত করে জড়িয়ে ধরে রইল। তারপর মৃদু কণ্ঠে কানের কাছে ফিসফিসিয়ে বলল, আমি থাকতে তোমার কোনো ভয় নেই হৃদি। এরপর হৃদিতাকে সামনে এনে চুলগুলো ডান হাত দিয়ে ব্যাক ব্রাশ করতে করতে আরিয়ান মৃদু কণ্ঠে বলল, সরি হৃদি। সরি কেন? তোমাকে দেয়া আমার স্পর্শগুলো অনাকাঙ্ক্ষিত ছিল। আমি এখনই তোমাকে এভাবে স্পর্শ করতে চাইনি। বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে তোমাকে সম্পূর্ণ আমার করে নিতে চেয়েছিলাম, কিন্তু আজকে নিজের বেসামাল অনুভূতিগুলোকে সামাল দিতে ব্যর্থ হয়। বাকিটুকু না বলে থেমে গেল আরিয়ান। হৃদিতা এখন ওর মুখের দিকে তাকিয়ে রয়েছে। আরিয়ান হৃদিতার নরম দুগালে দুহাত রেখে কোমল কণ্ঠে বলল, আমার ছোঁয়াগুলো মোটেও অপ্রীতিকর ছিল না হৃদি। প্রত্যেকটা ছোঁয়া ভালোবাসা ও তীব্র আসক্তিময় ছিল, যা শুধুমাত্র তোমার জন্যই এই হৃদয় জুড়ে বহুকাল ধরে বরাদ্দ। হৃদিতা কিছু না বলে আরিয়ানের দুহাতের উপর নিজের দুহাত রাখলো। কিছুক্ষণ চুপ করে থেকে হৃদিতা বলল, আমিও কেমন যেন এক তীব্র সম্মোহনীয় জগতে চলে গিয়েছিলাম। তোমার ভালোবাসা মিশ্রিত নেশাযুক্ত ওই সম্মোহনী চোখ জোড়া আমাকে সম্পূর্ণরূপে অক্ষম করে তুলেছিল। আমি কিছু বলা বা করার অবস্থায় ছিলাম না, আর তোমার স্পর্শগুলো আমার অপ্রীতিকর লাগেনি। প্রেমিক পুরুষ যখন ভালোবাসাময় হাতছানিতে কাছে ডেকে নেয়, তখন সেখানে নোংরা কোনো উদ্দেশ্য থাকে না। তবে হ্যাঁ, এটা তুমি অবশ্যই ঠিক বলেছ। একে অপরের প্রতি প্রচণ্ড ভালোবাসা থাকলেও সেটা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে পবিত্রভাবে প্রয়োগ করা উচিত। বাবা আমাকে ছোটবেলায় একটা কথা বলেছিলেন, জানো রীতি? কি কথা আরিয়ান? নারীর দেহ স্পর্শ করার আগে তার মন স্পর্শ করতে হয়। আমি কি তোমার মন স্পর্শ করতে পেরেছি? এই প্রশ্নের উত্তর কি তোমার অজানা? আমার চোখের ভাষা বুঝে নাও, তাহলে বুঝতে পারবে সেখানে এক আকাশ পরিমাণ ভালোবাসা পুঞ্জীভূত হয়ে রয়েছে তোমার প্রতি। তুমি সেই ছোট্ট থাকতেই আমার হৃদয় ও মন স্পর্শ করে ফেলেছিলে আরিয়ান। এখন সেটা প্রচন্ড তীব্র আকার ধারণ করেছে। হৃদিতার তীব্র ভালোবাসা আসক্তিময় চোখে চোখ রেখে প্রচন্ড পুলকিত হয়ে উঠল আরিয়ানের মন। হঠাৎ আরিয়ান মজা করে বলে উঠল, এখন ছেড়ে দিয়েছি তাই বলে ভেবো না এত সহজে আমার কাছ থেকে ছাড় পেয়ে যাবে তুমি। বিয়ের পর তোমাকে সম্পূর্ণ আমার করে নিতে আমি মোটেও এক মুহূর্ত সময় নেব না। আরিয়ানের এমন ঠোঁটকাটা ও লাগামহীন কথায় হৃদিতা প্রচন্ড লজ্জা পেল। সে লাজুক হেসে আরিয়ানের বুকে ধুম করে একটা কিল মেরে বলল, অসভ্য। হ্যাঁ, শুধুমাত্র তোমার কাছেই অসভ্য। একটা কালো রঙের ট্রাউজার এবং ফুল স্লিভ ধূসর রঙের টি শার্ট পরে বিছানায় বসে রয়েছে আরিয়ান। অপরদিকে তার ঠিক কিছুটা দূরে সাদা ঢোলা সালোয়ার কামিজ পরে হৃদিতা চুল মুছতে মুছতে এগিয়ে আসছে। শাড়ির সাথে সাথে সালোয়ার কামিজ পরার অভিজ্ঞতাও আজকে তার কাছে নতুন, কিন্তু প্রয়োজনের সময় যেটুকু পেয়েছে এতেই সে সন্তুষ্ট। আরিয়ান এতক্ষণ ফোন ঘাটছিল। বাড়িতে ফোন দিয়ে তাদের অবস্থার কথা জানাবে, এটাই ছিল তার উদ্দেশ্য, কিন্তু এখানে নেটওয়ার্ক একটুও কাজ করছে না। তাই বাধ্য হয়ে ফোনটা একপাশে রেখে হৃদিতার দিকে তাকাতেই থমকে গেল আরিয়ান। সদ্য গোসল শেষে ভেজা চুলে অসম্ভব স্নিগ্ধ লাগছে হৃদিতাকে। তার কোমল অবধি লম্বা কোকড়ানো ব্রাউন চুলগুলো পিঠময় এবং ঘাড়ের দুপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সে ধীর গতিতে হৃদিতার দিকে এগিয়ে গিয়ে সাদা তোয়ালেটা তার হাত থেকে নিয়ে নিজে তার চুল মুছে দিতে লাগলো। কি করছো আরিয়ান? তোমার চুল মুছে দিচ্ছি। সেটা তো আমিও করতে পারবো। কথা বলো না বলে আরিয়ান মনোযোগ সহকারে হৃদিতার চুলগুলো ভালোভাবে মুছে দিতে লাগলো। হঠাৎ আধভেজা সাদা কামিজের ফাঁকে হৃদিতার হালকা উন্মুক্ত ফর্সা ঘাড়, সেই সাথে সেখানে অবস্থানরত ছোট্ট একটি তিল এবং কামিজের সাথে লেপ্টে থাকা হালকা ভেজা পিঠ দেখে আবারও চোখে নেশা ধরে গেল আরিয়ানের। সাথে হৃদিতার চুলের মাতাল করা সুঘ্রাণ তাকে চরমভাবে আকৃষ্ট করতে লাগলো। সে নিজের অজান্তেই হৃদিতার চুলে নিজের মুখ গুজে দিল। নিজেকে তার মাতাল আর পাগল পাগল অনুভূত হচ্ছিল। হঠাৎ হৃদিতা নড়াচড়াতে তার হুঁশ ফিরে এলো। নিজেকে মনে মনে হাজারবার তিরস্কার করলো সে। আজ কেন বারবার এতটা বেসামাল আর নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে সে? কেন নিজের মন ও হৃদয়কে কন্ট্রোল করতে পারছে না? একসময় হৃদিতাকে হালকা দূরে ঠেলে দিয়ে পেছন ঘুরে আরিয়ান গম্ভীর ও শান্ত কণ্ঠে বলল, এভাবে আর কখনো তুমি আমার সামনে আসবে না। সাদা পোশাক এবং ভেজা চুলে তো একদমই নয়। বিয়ের আগ পর্যন্ত যেন এভাবে তোমাকে আমার সামনে আসতে না দেখি।
আরিয়ানের কথায় হৃদিতা বেশ অবাক হয়ে গেল। সেই সাথে আরিয়ানের এমন গম্ভীর কণ্ঠস্বর কথা শুনে অভিমানী হয়ে উঠল হৃদিতার হৃদয়। সে অভিমানে গাল ফুলিয়ে বিছানায় বসে পড়ল। আরিয়ান সেটা বুঝতে পেরে হৃদিতার সামনের হাঁটু গেড়ে বসে কোমল কণ্ঠে বলল, তোমাকে এভাবে দেখলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না হৃদি। চাপা দিয়ে রাখা অজস্র অনুভূতিগুলো চরম উত্তেজিত হয়ে সেগুলোর বহিঃপ্রকাশ ঘটাতে চায়। আর আমি চাই না আমার পবিত্র অনুভূতিগুলো তোমাকে কোনো অস্বস্তিদায়ক এবং অপবিত্র অনুভূতি দিক। সেজন্যই তোমাকে এই কথাগুলো বললাম। আমি পবিত্র বন্ধনে তোমাকে বেঁধে সম্পূর্ণ হালালভাবে পেতে চাই। তখন নিজের সম্পূর্ণ অনুভূতি আর অধিকার তোমার উপর প্রয়োগ করলেও কোনো দ্বিধা থাকবে না। হৃদিতা একমনে আরিয়ানের কথাগুলো শুনে যেতে লাগলো। মুগ্ধতায় ছেয়ে গেল তার মন। ছেলে হয়ে নিজের অনুভূতিকে অপবিত্র করতে চায় না আরিয়ান। চায় না ভালোবাসার মানুষটার প্রতি ন্যূনতম অসম্মানের বহিঃপ্রকাশ ঘটাতে। সম্মান ও ভালোবাসার সাথে নিজের প্রেয়সীকে নিজের করে নিতে চায় আরিয়ান। পরক্ষণে আরিয়ান ট্রাউজারের পকেট থেকে দুটো ছোট বক্স আকৃতির জিনিস বের করলো। একটাতে ডায়মন্ডের কারুকার্য করা সুন্দর একটি লকেট এবং অপরটিতে হৃদিতার পছন্দ করা সেই দিনের আকর্ষণীয় ডায়মন্ডের রিং, যেটা আরিয়ান হৃদিতার অজান্তেই কিনেছিল। দুটো জিনিস হৃদিতার সামনে ধরে আরিয়ান আবেগী কণ্ঠে বলল, এগুলো আজকে ঘোরাঘুরি করার সময় তোমার অজান্তে কিনেছিলাম। তোমার প্রতি আমার ভালোবাসাময় ক্ষুদ্র ও সামান্য উপহার এগুলো। হৃদিতা সেগুলোর দিকে এক পলক তাকিয়ে আরিয়ানের চোখে চোখ রেখে বলল, ভালোবাসার উপহার কখনো ক্ষুদ্র ও সামান্য হতে পারে না। ভালোবেসে দেওয়া উপহার অমূল্য, যার কোনো মূল্য নির্ধারণ করা যায় না। লকেটটি খুলে আরিয়ান হৃদিতাকে সেটা দেখালো। লাভ শেপের আকর্ষণীয় লকেটটির একপাশে আরিয়ান এবং অপর পাশে হৃদিতার ছবি অ্যাটাচড করা। আরিয়ান নিজের হাতে সেটা হৃদিতার গলায় পরিয়ে দিল। তারপর ডায়মন্ডের আংটিটা হৃদিতার বাম হাতের মধ্যমা আঙ্গুলে পরিয়ে দিল। সেই হাতে এখনো আরিয়ানের কিছুদিন আগের দেওয়া ডায়মন্ডের মোহনীয় ব্রেসলেটটাও রয়েছে। তারপর সেই হাতে চুমো দিয়ে আরিয়ান পরম আবেগে মোহনীয় কোমল কণ্ঠে বলে উঠল, এই তিনটা জিনিস সর্বদা তোমার কাছে আমার ভালোবাসার স্মৃতি বহন করবে। আমি যখন যেখানেই থাকি না কেন, যখনই এই জিনিসগুলোর প্রতি তুমি দৃষ্টি রাখবে, হাত বুলাবে, তখনই আমাকে অনুভব করবে। তখন মনে হবে আমি সব সময় তোমার পাশেই আছি, আত্মার মতোই মিশে আছি তোমার দেহ হৃদয় জুড়ে। কথাগুলো শুনে দৃষ্টি ছলছল করে উঠল হৃদিতার। হঠাৎ সে একটা অবাক কাণ্ড করে বসলো। হুট করে আরিয়ানের দুগালে দুটো চুমু খেয়ে বসলো। আরিয়ান অবাক হবে নাকি খুশি হবে সেটাই বুঝতে পারছে না। পরবর্তীতে খুশি হয়ে হৃদিতাকে আলতোভাবে জড়িয়ে ধরল। তুমি যে আমাকে এত উপহার দিলে, আমি তো তোমাকে কিছুই দিতে পারলাম না। কে বলেছে কিছুই দিতে পারোনি? হৃদি নামক গোটা সুখের পৃথিবীটাকেই তো তুমি দিয়ে দিয়েছো আমায়, যেখানে আমার অনুভূতি ও ভালোবাসার মহাসমুদ্র লুকায়িত রয়েছে, যেখানে আমার সুখ ও শান্তি বিরাজমান, যেখানে আমার হৃৎপিণ্ডের প্রতিটা স্পন্দন প্রতিনিয়ত স্পন্দিত হয়, যেখানে আমার গোটা পৃথিবীটাই জীবনটাই আবদ্ধ, সেই সমস্ত তুমিটাই তো আমার। সেখানে তুমি কিভাবে বলছো আমাকে কিছু দিতে পারোনি? স্বামী স্ত্রী পরিচয়ের রিসোর্ট ভাড়া নেওয়ায় আরিয়ান আর হৃদিতার থাকার জন্য রুম নিতে হয়েছে একটা। আলাদা আলাদা রুম নিলে ম্যানেজার ও স্টাফদের মনে সন্দেহ সৃষ্টি হতে পারে, তাই বাধ্য হয়ে একটা রুমের ব্যবস্থা করতে হলো আরিয়ানকে। রাতের খাওয়া দাওয়া সেরে আরিয়ান ঠিক করলো হৃদিতা বিছানায় ঘুমাবে আর সে কাউচে ঘুমাবে। কিন্তু আরিয়ান কষ্ট করে সারা রাত কাউচে ঘুমাবে, সেটা নিয়ে হৃদিতার ঘোর আপত্তি। অবশেষে ঠিক হলো বড় বিছানার মাঝখানে বরাবর প্রকাণ্ড কোলবালিশটা রেখে দুজন দুপাশে ফিরে ঘুমাবে। হলো তাই। ক্লান্ত শ্রান্ত হৃদিতা চোখ বুজে মুহূর্তেই ঘুমিয়ে পড়ল। আরিয়ান ভালো করে তার শরীরে কাঁথা টেনে দেয়, মাথায় অনেকক্ষণ হাত বুলিয়ে দিয়েছে। ইতিমধ্যে মেয়েটা অনেকবার হাঁচি দিয়েছে, সেটা দিয়ে আরিয়ানের দুশ্চিন্তার শেষ নেই। এদিকে হৃদিতার মুখটা অজান্তে আরিয়ানের দিকে ফিরানো ছিল, কিন্তু আরিয়ানের চোখে আজ ঘুম নেই। ট্রাউজারের পকেট থেকে একটা জিনিস বের করে হাত উঁচু করে সেদিকে চেয়ে রইল আরিয়ান। হৃদিতার খুলে যাওয়া ডান পায়ের নুপুরটার দিকে একমনে চেয়ে থেকে মৃদু হেসে চুমু খেলো সেটাতে। তারপর হৃদিতার মুখের দিকে নিষ্পলক ও বিমুগ্ধ দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে রইল। মুহূর্তের পর মুহূর্ত, মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা কেটে যায়, অথচ আরিয়ানের হৃদিতাকে দেখা শেষ হয় না। তার চোখের তৃষ্ণা যেন কিছুতেই মেটে না। অসম্ভব ভালো লাগা। সারা রাত হৃদিতার পানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে শেষ রাতে ঘুমে চোখ জোড়া লেগে এসেছিল আরিয়ানের। সকালবেলা আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠতেই আরিয়ান নিজের বুকের উপর ভারী কোনো কিছুর অস্তিত্ব অনুভব করলো। জানালার ফাঁক গলিয়ে সকালের মিষ্টি রোদ্দুর তার চোখে মুখে এসে পড়েছে। পিটপিট করে চোখ জোড়া খুলতেই নিজের প্রশস্ত বুকে হৃদিতার ঘুমান্ত মায়াবী মুখটা দেখে অদ্ভুত প্রশান্তি এবং ভালো লাগায় ভরে গেল তার সমস্ত দেহ মন। ঠোঁটে হাসি রেখা ঝুলিয়ে হৃদিতার গালে হাত রাখতেই চমকে উঠল আরিয়ান। হৃদিতার শরীর বেশ গরম হয়ে আছে, সেই সাথে তার বুকে হৃদিতার উত্তপ্ত ঘন নিঃশ্বাস পড়ছে।
বুকের ভেতর কেমন অদ্ভুত মোচড় দেওয়া শুরু হয়েছে তার। তবুও সে রিদিতাকে ঘুম থেকে জাগালো না, বরং নিজের দুহাত দিয়ে আলতোভাবে তাকে জড়িয়ে ধরে অপলক সে ঘুমান্ত মায়াবী মুখটার দিকে তাকিয়ে রইল। বেলা 12টা নাগাদ খান ম্যানশনে ফিরল আরিয়ান ও রিদিতা। মূল ফটকের সামনে মিসেস শায়লা খান ও রেজা চৌধুরীকে দাঁড়িয়ে থাকতে দেখে বেশি অবাক হলো না আরিয়ান। সে আগেই তাদেরকে ফোন করে তাদের অবস্থার কথা জানিয়ে রেখেছিল। এতক্ষণ তারা দুজন মিলে আরিয়ান ও রিদিতার অপেক্ষাই করছিল। রিদিতাকে ধরে ধরে অতি সাবধানে সিঁড়ি ভেঙে উপরে উঠল আরিয়ান। মিসেস শায়লা রিদিতাকে এক সার্ভেন্টকে বলে রুমে পাঠিয়ে দিলেন। তারপর আরিয়ানের দিকে তাকিয়ে বললেন, এখনো তোমাদের এঙ্গেজমেন্ট হয়নি আরিয়ান, তাই এখন ওকে নিয়ে এভাবে বেখেয়ালি ভাবে ঘুরে বেড়ালে সেটা মোটেও ভালো দেখায় না। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সেটা আমিও জানি মা, আমি শুধু ওকে ঢাকা শহরটা ঘুরিয়ে দেখাতে চেয়েছিলাম, দ্যাটস ইট। কিন্তু পরিস্থিতির চাপে পড়ে বাড়ি ফিরতে এতটা লেট হয়ে গেল। মিসেস শায়লা খান আরো কিছু বলতে নিবেন, তার আগে রেজা চৌধুরী তাকে থামিয়ে দিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, তোমাকে বাড়তি চাপ নিতে হবে না আরিয়ান, আমি জানি তুমি কেমন। আমার মেয়েকে খুব দীর্ঘ সময় কাছে না পেলেও আমি জানি সে কেমন, তাই তোমাকে এই বিষয়ে এক্সপ্লেন করতে হবে না। আমি তোমাদের অবস্থাটা বুঝতে পেরেছি, অনাকাঙ্ক্ষিত ভেবে ঘটনা ঘটেছে সেটাও বুঝতে পেরেছি। তোমাদের দ্বারা কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই সেটা সম্পর্কেও শতভাগ নিশ্চিত আমি। তাই এই ব্যাপার নিয়ে আর তোমাকে চাপ নিতে হবে না, যা হয়েছে সব ভুলে যাও, কিন্তু নেক্সট টাইম এসব ব্যাপার নিয়ে একটু সাবধান থেকো। আরিয়ান একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে ভিতরে চলে গেল। বিছানায় গায়ে কম্বল টেনে জবুথবু হয়ে শুয়ে রয়েছে রিদিতা। ফর্সা মুখটা কেমন কালচে বর্ণ ধারণ করেছে, চোখ দুটো তার বন্ধ, নিঃশ্বাস কিছুটা ঘন ভারী হয়ে এসেছে। হঠাৎ মাথায় পরিচিত কারো হাতের স্পর্শ পেয়ে ধীরে ধীরে চোখ খুলে তাকালো রিদিতা। পরিচিত প্রিয় মানুষটিকে দেখে মুখে হাসি ফুটে উঠল তার। আরিয়ান উদ্বিগ্ন কণ্ঠে বলল, তোমার শরীরে তো জ্বর এসেছে রিদি, জ্বরে গা একদম পুড়ে যাচ্ছে। রিদিতা ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলল, কিছু না, মেডিসিন নিয়েছি, দ্রুত সেরে যাবে। রিদিতার কথাগুলো বলতে ভীষণ কষ্ট হচ্ছিল, এজন্য আরিয়ানের বুকটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। ও দ্রুত ওয়াশরুমে গিয়ে একটা ছোট কাপড়ে পানি ভিজিয়ে এনে সেটা ভাঁজ করে রিদিতার মাথায় জলপট্টি দিয়ে দিল। সাথে সাথে চোখ বুজিয়ে এলো রিদিতার। আরিয়ান থামলো না, একটা বাটিতে করে পানি দিয়ে ক্রমাগত জলপট্টি নতুন করে ভিজিয়ে নিয়ে রিদিতার মাথায় দিতে লাগলো সে। মুখ গলা পানি দিয়ে ভালো করে মুছিয়ে দিল। রিদিতা তখন জ্বরের ঘোরের মধ্যে চলে গেল। জ্বরের ঘোরে তপ্ত মাদকতাময় কণ্ঠ নিয়ে রিদিতা আরিয়ানকে ডাকলো। আরিয়ান। আরিয়ান রিদিতার হাত শক্ত করে ধরে রেখে বিচলিত কণ্ঠে বলল, বলো রিদি, ভীষণ কষ্ট হচ্ছে তোমার? রিদিতা সেই একই কণ্ঠে বলল, এতক্ষণ হচ্ছিল, এসে পড়ায় এখন ভালো লাগছে। এত জ্বর তোমার, আমাকে মাকে কিংবা কাউকে কোনো কিছু বলোনি কেন? আমার চোখ সারাক্ষণ তোমাকে খুঁজছিল, তাই আর কাউকে কিছু বলা হয়ে ওঠেনি। তারপর আরিয়ান নিজে আফসোস করে বলে উঠল, কেন যে তোমাকে ফেরে শান্তর কথায় ভার্সিটিতে ফর্ম আনতে চলে গিয়েছিলাম, না গেলে এইভাবে তোমাকে কষ্ট পেতে হতো না। বাধ্য হয়ে ভার্সিটিতে গেলেও আরিয়ান মন সারাক্ষণ রিদিতার পানেই পড়েছিল। মনে হচ্ছিল সব ছেড়ে ছুড়ে বাতাসের গতিতে রিদিতার কাছে ছুটে আসার। রিদিতা আরিয়ানের হাত শক্ত করে ধরে সম্মোহনী কণ্ঠে বলল, আমাকে ছেড়ে কোথাও যেও না আরিয়ান, সব সময় আমার কাছে থেকো। তুমি দূরে গেলে আমার বড্ড ভয় করে। আরিয়ান রিদিতার মাথায় আলতো চুমু খেয়ে সেখানটাই হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি কোথাও যাচ্ছি না রিদি, আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না। তুমি একদম ভয় পাবে না, বুঝেছো? আমি আছি তোমার কাছে সারা জীবন। রিদিতা স্বস্তিতে চোখের পাতা বুজে ফেলল। চোখের পাতা এক অদ্ভুত শান্তিতে ভারী হয়ে আসছে। ভারী হয়ে থাকা নিঃশ্বাস ধীরে ধীরে কিছুটা স্বাভাবিক হয়ে এলো। আরিয়ানের স্পর্শ আলিঙ্গন পেয়ে উত্তপ্ত দেহ এবং মস্তিষ্ক দ্রুত ঘুমের জগতে পাড়ি জমালো। আরিয়ান তখনও রিদিতার মাথায় ক্রমাগত জলপট্টি দিয়ে যাচ্ছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রিদিতার ফর্সা মুখটা এই মুহূর্তে আরক্তিম বর্ণ ধারণ করেছে। সেখানে নিজের আলতো স্পর্শ এঁকে দিয়ে ঘুমান্ত ও নিষ্পাপ চেহারার রিদিতার দিকে ভালোবাসার দৃষ্টিতে নিষ্পলক তাকিয়ে রইল আরিয়ান। সকালবেলা কারো চেঁচামেচির শব্দে ঘুম ভেঙে গেল খান ম্যানশনের সবার। কোনো এক মহিলা অনবরত ডাকাডাকি করে যাচ্ছে। মিসেস শায়লা ড্রয়িং রুমে এসে অবাক হয়ে গেলেন। তার একমাত্র ননদ ও তার মেয়ে এসেছে। এতগুলো বছর যাদের কোনো খোঁজখবর ছিল না, এমনকি তাদের চরম দুঃসময়ে তাদেরকে পাশে পাওয়া যায়নি, হঠাৎ আজ তাদের আগমন দেখে মিসেস শায়লা একই সাথে অবাক এবং রাগান্বিত হলেন। তড়িৎ বেগে সিঁড়ি থেকে নেমে আরিয়ানের ফুপুর কাছে গেলেন। তুমি এখানে এতদিন পর কেন এসেছো? ভাবি, আমি তোমার একমাত্র ননদ হই। এতদিন
পরে আসলাম আর তুমি এভাবে কথা বলছো? তো কিভাবে কথা বলবো? যখন তোমার ভাই মারা গিয়েছিল তখন এসেছিলে, যখন আমার ছেলেটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল তখন এসেছিলে, যখন আমার দুঃসময়ে রেজাবাই ছাড়া আর কেউ পাশে ছিল না তখন এসেছিলে। অথচ এই তোমাদেরই আমার স্বামী কতভাবে সাহায্য করেছিলেন। তোমার স্বামীর বিজনেস তৈরি করতে আমার স্বামীর ভূমিকা মানে তোমার একমাত্র ভাইয়ের ভূমিকায় মুখ্য ছিল। যখনই নিজেদের স্বার্থ হাসিল হয়ে গেল তখনই সব ভুলে গেলে। আপন ভাই ছিল না বলে তার সাথে এমনটা করতে পারলে। সামনে দাঁড়িয়ে থাকা মহিলাটি মাথা নিচু করে ফেলল। তার চোখ মুখ জুড়ে স্পষ্ট অনুতাপ আর অনুশোচনার ছাপ। পাশে দাঁড়িয়ে থাকা সুন্দরী যুবতী মেয়েটাও আসার পর থেকে মাথা নিচু করে রেখেছে। সে তার মায়ের কাজের জন্য লজ্জিত অনুতপ্ত। আসলে তার মামের দুঃসময়ে সেও তার বাবা পাশে থাকতে চেয়েছিল, কিন্তু তার মা অতিরিক্ত লোভী হওয়ার কারণে তাদেরকে বাধ্য হয়ে দেশ ত্যাগ করতে হয়। মিসেস শাইলা তাদেরকে চুপ থাকতে দেখে পুনরায় বললেন, দেখো সাদিকা, আমি আর কথা বাড়াতে চাই না। আমার চরম দুঃসময়ে যখন তোমাদেরকে পাশে পাইনি, এখন তোমাদেরকে দিয়ে আমার কি হবে? তোমরা এখানে আর দাঁড়িয়ে না থাকলেই আমার জন্য ভালো হবে। আর কোনো দিনও এই বাড়িতে পা রাখার দুঃসাহস করবে না। আচমকা যুবতী মেয়েটি মিসেস শাইলার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, মামি, আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক চেষ্টা করেছি তোমাদের দুঃসময় তোমাদের পাশে থাকার। আমি আর আমার আব্বু অনেক করে চেয়েছিলাম তোমাদের সাথে দেখা করার, কিন্তু আম্মুর জোরাজোরিতে আমাদেরকে বাধ্য হয়ে ইটালিতে চলে যেতে হয়েছিল। কিন্তু বিশ্বাস করো, এই অনুতাপ আর অনুশোচনায় আমি আর আব্বু একটা দিনও ভালো থাকিনি। আম্মুরও এতদিন পরে বোধহয় হয়েছে, তাই বাংলাদেশে আসতেই আমাকে নিয়ে তোমার কাছে ছুটে এসেছে। প্লিজ মামি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। মিসেস শাইলার মন কিছুটা নরম হলো। তিনি মেয়েটিকে টেনে উঠিয়ে বুকে জড়িয়ে ধরে অশ্রু বিসর্জন করে বলতে লাগলেন, তোর আর তোর বাবার প্রতি আমার কোনো রাগ অভিযোগ নেই। আমি জানি তোরা কতটা কোমল হৃদয়ের, কিন্তু তোর মা তোদেরকে যেমন আমাদের থেকে আলাদা করেছে তেমনি আমাদের খারাপ সময়েও আমাদের পাশে থাকেনি। জানিস তো বিপদের সময় প্রিয়জনদের একটু সহানুভূতি আর সঙ্গ কতটা কার্যকর ভূমিকা পালন করে, কিন্তু সেটা তোর মা বুঝেও বুঝতে চায়নি। তাও আমি তোদের প্রতি মনে আর কোনো ক্ষোভ পোষণ করে রাখবো না, মাফ করে দিলাম তোদেরকে। মেয়েটির চোখ মুহূর্তে খুশিতে চকচক করে উঠল। মিসেস শাইলার দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে পুনরায় তাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আই লাভ ইউ মামি, লাভ ইউ ভেরি ভেরি মাচ। তুমি অনেক ভালো, তোমার কোনো তুলনা হয় না। মিসেস শাইলা মেয়েটিকে ছাড়িয়ে মুস্কি হেসে বললেন, তোর বাবা আসেনি রে রুহি? আসলে বাবা ইটালিতে বিজনেসের একটা কাজে আটকে গেছে, কিন্তু কথা দিয়েছে আগামী শুক্রবারে ঠিকই চলে আসবে। আরিয়ান ভাইয়া কোথায় মামি? এখন কেমন আছে সে? মিসেস শাইলা সন্তুষ্টর হাসি হেসে বললেন, আয়, তোকে আরিয়ান সহ আরো একজনের সাথে দেখা করাবো। সাদিকা বেগম সেখানেই মুখ কাচুমাচু করে দাঁড়িয়েছিলেন। মিসেস শাইলা তার দিকে এগিয়ে গিয়ে হাসি দিয়ে বললেন, তুমি এখানে আবার দাঁড়িয়ে আছো কেন? ভাইয়ের বাড়িতে এসেছো, ভিতরে যাবে না? সাদিকা বেগমের চোখ ছলছল করে উঠল। এত কিছুর পরও মিসেস শাইলা তাকে আপন করে নিলেন দেখে খুশিতে সে আর নিজেকে আটকে রাখতে পারল না। নিজের ভাবিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। মিসেস শাইলা তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। যতই হোক একসময় এই মহিলাটিকে সে নিজের ছোট বোনের মতো আদর করত। আরিয়ান রিদিতার রুমে সোফায় বসে বই পড়ছিল। একটু পরপর দৃষ্টি নিক্ষেপ করে করে রিদিতার দিকে খেয়াল রাখছে সে। দুদিন ধরে প্রায় নির্ঘুম থেকে থেকে এখন তার চোখ জোড়া ঘুমে বুঝে আসতে চাচ্ছে, কিন্তু অবুঝ মন রিদিতাকে চোখে চোখ রাখার দারুণ আপাতত সেই ইচ্ছায় সায় দিচ্ছে না। রিদিতা অনেকবার তাকে বিশ্রাম এবং ঘুম দেওয়ার কথা বললেও সে কথা কানে তোলেনি আরিয়ান। রিদিতা বিছানায় আধশোয়া হয়ে বসে আছে। সে মনোযোগ দিয়ে একটা স্কেচ আঁকছে। রিদিতা এখন অনেকটা সুস্থ, তার জ্বর প্রায় পুরোপুরি কমে গিয়েছে। হবেই নাই বা কেন? পুরো রাত আরিয়ান নির্ঘুম থেকে তার ভীষণ খেয়াল রেখেছে। মিসেস শাইলা আর ডক্টর রেজা চৌধুরী রিদিতার জ্বরের ব্যাপারে কিছুই জানে না। রিদিতা নিজেই তাদেরকে জানাতে নিষেধ করেছিল। তখনই মিসেস শাইলা একজন মধ্যবয়স্ক মহিলা আর একজন তরুণীকে নিয়ে ঘরে প্রবেশ করলেন। আরিয়ান বইটা বন্ধ করে ভালোভাবে উঠে বসলো। রিদিতাও স্কেচ আঁকা বন্ধ করে সোজা হয়ে বসে সামনের দিকে তাকালো। অনেকক্ষণ ধরে তারা নিচে কথাবার্তা আর চেঁচামেচির শব্দ শুনছিল, কিন্তু তারা কেউই সেটা পাত্তা দেয়নি। ওরা কেউ কিছু বলার আগে মিসেস শাইলা সাদিকা বেগম ও রুহিকে দেখিয়ে বললেন,
এ হলো তোর একমাত্র ফুফি, আর ও হলো তোর ফুফির একমাত্র মেয়ে জান্নাতুল ফেরদৌস রুহি। আরিয়ান হেসে বলল, আরে মা, তুমি এমন ভাবে পরিচয় করাচ্ছ যেন আমি ওদেরকে চিনি না। আমার ফুপ্পি এবং রুহির কথা বেশ ভালোভাবেই মনে আছে। বলেই সাদিকা বেগম এবং রুহির সাথে কুশল বিনিময় করলো আরিয়ান। তারপর মিসেস শাইলা হৃদিতাকে দেখিয়ে বললেন, আর এই মিষ্টি মেয়েটি হলো আমার হবু পুত্রবধূ হুমায়রা চৌধুরী হৃদিতা, ডক্টর রেজা চৌধুরীর একমাত্র মেয়ে। মিসেস শাইলার কাছ থেকে হবু পুত্রবধূ কথাটা শুনে হৃদিতা লজ্জায় মিলিয়ে গেল। মিসেস শাইলা যে তাকে পুত্রবধূ বানাবেন সেটা সে জানত, কিন্তু আজ এভাবে সবার সামনে সরাসরি হবু পুত্রবধূ বলাতে সে কিছুটা অবাক আর সাথে লজ্জাও পেল। এক অদ্ভুত ভালো লাগা ছড়িয়ে গেল তার দেহ মনে। আরিয়ান ওর অবস্থা দেখে মুস্কি মুস্কি হাসতে লাগলো। সে আপাতত তার ও হৃদিতার এঙ্গেজমেন্ট ও বিয়ের কথা না জানালেও এটা নিশ্চিত যে হৃদিতার সাথে তার অচিরে এঙ্গেজমেন্ট এবং বিয়ে হবে। এজন্য এক অদ্ভুত ভালো লাগায় তার মন সবসময় ফুরফুরে থাকে। হৃদিতা সাদিকা বেগম এবং রুহির সাথে পরিচিত হয়ে তাদের সাথে কুশল বিনিময় করলো। আরিয়ান ও হৃদিতার আন্তরিকতা পূর্ণ আচরণে সাদিকা বেগম ও রুহি বেশ সন্তুষ্ট ও খুশি হলো। তবে মিসেস সাদিকা বেগম কিছুটা মনক্ষুণ্ণ হলেন যেন। তিনি রুহির সাথে আরিয়ানের বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু রুহি আরিয়ানকে পছন্দ করে কিনা সেটা তিনি জানেন না। তবে রুহির হাবভাবে তেমন কিছু মনে হলো না। সে উল্টো হৃদিতা আরিয়ানকে কংগ্রাচুলেট করতে লাগলো। হৃদিতাকে জড়িয়ে ধরে তার সাথে দুনিয়ার কথা জুড়ে দিল, যেন সে তার কতদিনের চেনা পুরনো বান্ধবীকে পুনরায় ফিরে পেয়েছে। হৃদিতাও খুব মিশুক স্বভাবের, তাই সেও খুব সহজেই মিশে গেল রুহির সাথে। দুজনের এমন বন্ধুত্ব দেখে সবাই বেশ খুশি হলো। রুহি আহ্লাদিত কণ্ঠে হৃদিতাকে উদ্দেশ্য করে বলে উঠল, ওয়াও, আমার হবু ভাবিটা কত সুইট, একদম চাঁদের মতো দেখতে মুখখানা। মাশাল্লাহ, কারোর নজর না লেগে যায়। আরিয়ান ভাইয়া ভীষণ লাকি তোমাকে পেয়ে, আর তুমিও ভীষণ লাকি আরিয়ান ভাইয়ার মতো একজনকে জীবন সঙ্গী হিসেবে পেতে যাচ্ছ। হৃদিতা মৃদু হেসে রুহির গাল টিপে দিয়ে বলল, তুমিও দেখতে খুব সুন্দর রুহি, সেই সাথে ভীষণ সুইট। দোয়া করি তুমিও যেন তোমার মনের মতো একজন জীবন সঙ্গী খুঁজে পাও। আরিয়ানকে চুপ থাকতে দেখে রুহি হঠাৎ বলে উঠল, এ কি আরিয়ান ভাইয়া, তুমি কথা বলছো না কেন? আমাকে তুমি ভুলে গেলে? আরিয়ান উঠে এসে রুহির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমার ছোট্ট মিষ্টি বোনটাকে আমি কি করে ভুলতে পারি? তোর এই ভাইটার কথা মনে ছিল না এতদিন? এই কথা শোনা মাত্রই রুহির মুখটা পানসে হয়ে গেল। একটা অপরাধ বোধে সে ভর করলো তার মধ্যে। আরিয়ান সেটা বুঝতে পেরে মুস্কি হেসে বলল, আরে ধুর পাগলি, মজা করছিলাম। রুহি তবু অপরাধী কণ্ঠে বলল, আমি তোমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করতে চাইনি আরিয়ান ভাইয়া। তোমাদের দুঃসময় তোমাদের পাশে থাকতে চেয়েছিলাম, কিন্তু সময় ও পরিস্থিতির চাপে আর সেটা হয়ে ওঠেনি। এজন্য মনে মনে আমি বেশ অনুতপ্ত। আমি জানি তোর মনটা কেমন, তাই তোকে এক্সট্রা এক্সপ্লেইন দিতে হবে না। আর এসব কথা ভেবে কষ্ট পাস না। আচ্ছা, এখন রুমে যা। তোরা অনেক দূর থেকে জার্নি করে এসেছিস, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কর, পরে অনেকক্ষণ ধরে আড্ডা দেওয়া যাবে। মিসেস শাইলা ও সাদিকা বেগমের সাথে রুহি চলে যেতে হৃদিতা আরিয়ানের কাছে এলো। আরিয়ানের মুখের দিকে লজ্জামাখা মুখে তাকিয়ে বলল, আজকে মামুনি আমাকে কি বলে ডাকলো? আরিয়ান কিছুক্ষণ চুপ করে থেকে তারপর খুব সুন্দর একটা হাসি দিয়ে হৃদিতার গাল ধরে বলল, সম্বোধনটা একদম ঠিকই মানিয়েছে তোমার সাথে। তুমি আমার মায়ের ভবিষ্যৎ পুত্রবধূ আর আমার। এতটুকু বলে আরিয়ান থেমে গেল। হৃদিতা ব্যাকুল কণ্ঠে বলল, তোমার কি আরিয়ান? এখন বলবো না, বিয়ের পরে ওই নামটা ধরে রাখবো। তবুও তোমার মুখে একবার আমি ওই ডাকটা শুনতে চাই আরিয়ান, প্লিজ একবার বলো। আরিয়ান হৃদিতার দিকে ঘোর লাগা চোখে তাকিয়ে থেকে ভালোবাসাময় কণ্ঠে বলল, বউ। আকাশে আজ বড়সড় পূর্ণিমার চাঁদ উঠেছে। জ্যোৎস্নার আলোয় আলোকিত হয়ে গেছে চারপাশ। ছাদের একপাশে শিউলি ফুলের গাছটা থেকে মনোমুগ্ধকর সুঘ্রাণ ভেসে আসছে। মৃদুমন্দ বাতাসে চারদিক ভরে গেছে। এই মনোমুগ্ধকর পরিবেশে দোলনায় বসে আরিয়ান গিটারের টুংটাং আওয়াজ বের করছিল। নিজের মনে মনে গানের কিছু কলি ভাঁজ করে সেগুলোতে সুর দেওয়ার চেষ্টা করছে। তখনই সাদা লম্বা গোল গাউনে ছাদে আগমন ঘটল হৃদিতার। সে কোনো কথা না বলে আরিয়ানের পেছনে দোলনায় হাত রেখে দাঁড়িয়ে রইল। আরিয়ানের সাথে সাথে হৃদিতার উপস্থিতি টের পেয়ে গেল। হৃদিতার শরীর থেকে সবসময় একটা অন্যরকম মিষ্টি সুঘ্রাণ আসে। সেই সুঘ্রাণের সাথে হৃদিতার গায়ের ঘ্রাণ আরিয়ানের খুব ভালো করে চেনা আছে। সে গিটার বাজানো থামিয়ে পেছনে তাকিয়ে দেখলো চাঁদের আলোয় চকচক করতে থাকা হৃদিতার মায়াবী মুখটা। চন্দ্রকিরণে একদম চন্দ্রকন্যার মতোই লাগছিল তাকে। এই একটা মুখের দিকে তাকিয়ে সে অনন্তকাল পাড়ি দিতে পারবে। আরিয়ান মুগ্ধ দৃষ্টিতে অপলক চেয়ে থাকলো সে মিষ্টি ও মায়াবী চেহারার অধিকারী অষ্টাদশ রমণীটির দিকে।
কি হলো, থামলে কেন? পাশে এমন একটা অনিন্দ সুন্দরী শুভ্রপরী দাঁড়িয়ে থাকলে অন্য কাজে মনোযোগ আসে। রিদিতা হেসে দোলনায় আরিয়ানের পাশের জায়গাটায় বসলো। তখন আরিয়ান কিছুক্ষণ রিদিতার পানে তাকিয়ে থেকে শান্ত ও গম্ভীর কণ্ঠে বলল, তোমাকে না মানা করেছিলাম সাদা পোশাক পরে আমার সামনে না আসতে? রিদিতা আমতা করে বলল, না মানে মনে ছিল না। আরিয়ান রিদিতার হাতটা ধরে স্বাভাবিক ও কোমল কণ্ঠে বলল, সাদা পোশাকে তোমাকে দেখলে এই দুনিয়ার কোনো নারী মনে হয় না, মনে হয় স্বর্গলোক থেকে আগত কোনো এক অপ্সরা, অপরূপা অপ্সরী তুমি। তোমাকে ওই অবস্থায় দেখলে আমার ঘোর লেগে যায়, অদ্ভুত আসক্তিতে হৃদয়টা দুমড়ে মুচড়ে যায়। নিজেকে তখন আমি নিয়ন্ত্রণ করতে পারি না। রিদিতা কোনো কথা না বলে চুপ করে আরিয়ানের মুখের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। চাঁদের আলোয় এই সুদর্শন পুরুষটাকে আরো অসম্ভব সুদর্শন লাগছে রিদিতার চোখে। আরিয়ান আবার বলতে শুরু করলো, জানো রীতি, গানের মাঝে আমি যেমন আমার অস্তিত্ব খুঁজে পাই, তেমনি তোমার মাঝে আমি আমার প্রাণ খুঁজে পাই। এই দুইটা সত্তা আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। তুমিহীন আমি যেন সুরবিহীন কোনো গান, নিশ্চল আত্মহীন দেহ। এমন মনে হয় তোমার আর আমার অনন্ত কালের সম্পর্ক, যেন 1000 বছর ধরে আমি তোমাকে চিনি। আমরা দুজন অমর চির সাথী। আরিয়ানের ঘোল্লাগলো কথা শুনে রিদিতা আরিয়ানের অপর হাতটা শক্ত করে ধরে কাঁধে মাথা রাখলো। এখানে যেন তার পরম শান্তি, তার বেঁচে থাকার প্রিয় আশ্রয়স্থল। খুবই ক্ষীণ অথচ দৃঢ় কণ্ঠে রিদিতা বলল, ভালোবাসি তোমাকে আরিয়ান। আরিয়ান মুস্কি হাসলো। সে রিদিতার হাত দুটো আরো শক্ত করে ধরে রেখে ফিসফিস করে বলল, ভালোবাসি তোমায় রীতি, প্রচন্ড বেশি। এভাবে মুহূর্তের পর মুহূর্ত কেটে যায়, কিন্তু কারো কোনো সাড়া পাওয়া যায় না। যেন এর চেয়ে শান্তির মুহূর্ত পৃথিবীতে আর কিছুই নেই। এভাবেই তারা কাটিয়ে দিতে পারবে যুগের পর যুগ। নীরবতা ভেঙে রিদিতা আরিয়ানকে উদ্দেশ্য করে বলল,